যদি কখনো এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলে যান, যদি বিজেপি সেখানে আসে, তখন আবার ডাবল ইঞ্জিনের সরকার আমরা দেখতে পাবো। এটা তো কোনো কথা হলো না প্রধানমন্ত্রী। আপনি তো দেশের প্রধানমন্ত্রী, আপনি তো একটু ভাববেন যে যে সমস্ত যোগ্য ছেলেরা চাকরি পেত, চাকরি পেল না, তারা কি করবে? নমস্কার, গৌতম বন্দ্যোপাধ্যায়, আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। আজকের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আপনারা যারা আমার চ্যানেল দেখছেন তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাহলে আমার অনেক লাভ হয়। লাভটা এটা হয়, আমি বেশি লোকের কাছে পৌঁছতে পারি, আর বেশি লোকের কাছে পৌঁছানো মানে আমার চ্যানেলটা যাকে বলা হয় সার্ভাইভ করবে। আজকাল যা গদি মিডিয়ার অবস্থা চলছে সেখানে সরকার পোষিত সেগুলো, আমাদের তো সেটা নেই। তা আপনারা যদি সাবস্ক্রাইব করেন, আপনারা যদি শেয়ার করেন, আপনারা যদি কমেন্ট করেন, তাহলে আমাদের খুব লাভ হয়। বিশেষ করে আমাদের মতো সাংবাদিকদের, যারা সারা জীবন সাংবাদিকতা করবার চেষ্টা করে গিয়েছে, সৎ সাংবাদিকতা করার। আর আরেকটা কথা বাকি আছে, সেটা হচ্ছে নোটিফিকেশন আইকন যেটা আছে, বেলটা আছে, ওইটা অন করে দেবেন। পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আসার কথা ছিল, তিনি এলেন। আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা করলেন, তারপর রাজনৈতিক সভা করলেন, ফিরে চলে গেলেন। বেশিক্ষণ বলেননি, আধ ঘন্টা থেকে 32 মিনিট বলেছেন। তিনি আসবেন এটা আমরা জানতাম, তিনি কি বলবেন জানতাম না, আমরা নয়, কেউ জানতো না। বিজেপি, বঙ্গ বিজেপি তারাও জানতো না। তিনি যে আসছেন সেটাও তারা জানতো না। অথচ আজকে তিনি যা যা বললেন, তারপরে যেভাবে বলা হচ্ছে যে তিনি 26-এর নির্বাচনের জন্য সবুজ পতাকা নেড়ে দিয়ে চলে গেলেন, মানে শুরু করে দিয়ে গেলেন, এটা বিশ্বাসযোগ্য কথা? তিনি কি আদৌ একটা বঙ্গ বিজেপির হয়ে প্রচার করতে পশ্চিমবঙ্গে এসেছিলেন? এটা কখনো বিশ্বাস করা যায় না, বিশ্বাস করা যায় না। তাহলে তো তিনি বঙ্গ বিজেপিকে আগে জানাতেন, সবাই জানতেন সেখানে কি বলা হবে। কেউ কিচ্ছু বলতে পারছেন না, তিনি কি বলবেন, কেন আসছেন, কেউ কিচ্ছু প্রায় জানতেন না। শুভেন্দু অধিকারী জানতেন না, সেখানকার মনোজ টিঙ্কা তিনি জানতেন না, সুকান্ত মজুমদার তিনিও জানতেন না, কেউ জানতেন না কার্যত। তিনি এসেছিলেন মূলত আমরা জানি ওই গ্যাসের যে প্রজেক্ট আছে সেটাকে উদ্বোধন করতে, সেটা হলো একটা প্রশাসনিক দিক। কিন্তু রাজনৈতিক রাজনৈতিক বক্তৃতা তিনি দিয়েছে, এলে তো অবশ্যই রাজনৈতিক বক্তৃতা তাকে দিতেই হবে। এবং তিনি যা যা দিলেন সেখানে এই যে বঙ্গ বিজেপির যে নেতারা তারা খুশি হবেন। দেখি কি বললেন তিনি। তিনি অবশ্যই কতগুলো কথা বলেছেন যেগুলো বঙ্গ বিজেপি শুভেন্দুরা প্রথম দিকে বলে আসছে। একটা হচ্ছে মুর্শিদাবাদ মালদা। তিনি বললেন মুর্শিদাবাদ মালদা একটা নির্মমতার উদাহরণ। শুনুন। यहां मुर्शिदाबाद में जो कुछ हुआ, मालदा में जो कुछ हुआ, वो यहां की सरकार की निर्ममता का उदाहरण है। বললেন তিনি, ঠিকই। নির্মমতা কেন? মমতার নাম করলেন না, মমতার নাম করলেন না। খুব ইন্টারেস্টিং, সিগনিফিকেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা সরকার যেটা শুভেন্দু বলছিলেন তিনি বললেন না, তিনি নির্মম সরকার বললেন। ঠিক আছে, ইঙ্গিতে বললেন, কি বুঝতে পারলাম ওরা, কিন্তু নামটা করলেন না। এবারে একটা প্রশ্ন করা যাক তাকে, যে প্রধানমন্ত্রীকে যদি জিজ্ঞাসা করা হয় যে তিনি মুর্শিদাবাদ মালদার কথা বললেন, খুব খাঁটি কথা, তা গুজরাট আর দিল্লিতে কি হয়েছিল স্যার যদি জিজ্ঞাসা করা হয়? গুজরাট আর দিল্লিতে যা হয়েছিল তা কি কাম্য ছিল? কারা করেছিল? তাকে তো দাঙ্গা বলা হয়। একই তো জিনিস হয়েছিল, অনেক বড় আকারে, বিশাল আকারে হয়েছিল, আপনি জানেন। কিন্তু আপনাকে এটা বলতে হলো বাধ্যবাধকতা, ঠিক আছে, কিন্তু আপনি তো প্রধানমন্ত্রী, আপনি তো আরো অন্য কিছু বলতে পারতেন। তারপরে আপনি কি বললেন? दंगों में गरीब माताओं बहनों की
जीवन भर की पूंजी राख कर दी गई। পরে বললেন দাঙ্গায় গরিব মা বাবাদের জীবন ভরের যে পুঁজি তা পুড়ে খাক হয়ে যায়। একদম ঠিক কথা বলেছেন স্যার। ঠিক একই রকম ভাবে আরেকবার প্রশ্নটা করা হোক, তাহলে গুজরাট আর দিল্লিতে যাদের বাড়ি খাক হয়ে গিয়েছিল গোমাংস রাখার অভিযোগে, পিটিয়ে যাদের মেরে ফেলা হয়েছিল, বুলডোজার দিয়ে যাদের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, তাদের জীবন কেমন করে চলছে স্যার? এটা তো প্রধানমন্ত্রী মোদীজিকে বলতে হবে, তিনি তো দেশের প্রধানমন্ত্রী। সবকা সাথ সবকা বিকাশের কথা আজও বলেছেন। আপনি বললেন সংখ্যালঘু তোষণের নামে গুন্ডাগিরিকে সমর্থন করছে সরকার। দেখুন, तुष्टीकरण के नाम पर गुंडागिर्दी को खुली छूट दे दी गई। जब सरकार चलाने वाले एक पार्टी के लोग, विधायक, कॉरपोरेटर ही लोगों के घरों को चिन्हित करके जलाते हैं। ঠিক কথা। আর উল্টো দিকে সংখ্যাগুরু তোষণের নামে যেটা করা হচ্ছে, যেভাবে কট্টর হিন্দুত্ববাদকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, তখন তাকে কি বলা যাবে? প্রধানমন্ত্রী, আপনাকে তো উত্তর দিতে হবে। যখন এই হিন্দুত্ববাদী নেতা মন্ত্রীরা কেউ রাস্তায় ঘাটে ব্যভিচারে লিপ্ত হচ্ছেন, কেউ কর্নেল সোফিয়া কুরেশিকে জঙ্গিদের ভগিনী বানাচ্ছেন, কেউ কুস্তিগির ব্রিজভূষণ সিং তাকে মাথায় তুলছেন, আর তিনি বিশ্বমানের কুস্তিগিরদের শ্লীলতাহানির অভিযোগকে নস্যাৎ করে দিয়ে ফুলের মালা পরে একগাল হাসি নিয়ে আদালত থেকে ছাড় পেয়ে ক্যামেরার সামনে এসে পোজ দিচ্ছেন, তখন তাকে কি বলা হবে স্যার? আর যখন সাধ্বী নামধারী ঋতম্ভরা মুসলিমদের নিকেশ করার ডাক দিয়ে পদ্ম সম্মানে ভূষিত হচ্ছেন, তখনই বা সেটাকে কি বলা হবে? বেশ, এরপরে আপনি কি বললেন? আপনি বললেন সরকারের লোক, কর্পোরেটর, নির্বাচিত কর্পোরেটর লোকেদের ঘর যদি জ্বালিয়ে দেয় তা কল্পনাতেও আনা যায় না। একদম খাঁটি কথা, একদম খাঁটি কথা স্যার। বিলকিস বানুর ধর্ষকরা কোন দলের অনুগত নেতা ছিলেন আপনি নিশ্চয়ই জানেন। দিল্লির জেএনইউতে কারা হামলা চালিয়েছিল স্যার? কোন দলের আধিকারিক? কোন কোন জায়গায় হামলা হয়েছে সবই তো জানেন। আপনার নিশ্চয় মনে আছে দীপিকা পাড়ুকোন নিঃশব্দে দাঁড়িয়ে এক অভিনব প্রতিবাদের ইঙ্গিত দিয়েছিলেন। এরপর মোদীজি জিজ্ঞাসা করেছেন, এই সরকারে, এই বাংলা সরকারের কি থাকা উচিত? भद्र जनता से पूछता हूं, क्या सरकारें ऐसे चलती हैं? यही भावे सरकार चलेगी? তিনি বললেন, আমি বাঙালিদের জিজ্ঞাসা করছি, এভাবে সরকার চলে কি? ঠিক কথা, তিনি জিজ্ঞাসা করতেই পারেন। এবারে এই সমস্ত উত্তর কিন্তু মুখ্যমন্ত্রী আবার দিয়েছে, মুখ্যমন্ত্রী স্বয়ং। আমি সেদিকে যাব না, কারণ আমি আজকে তৃণমূলের কথা বলছি না। আর মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটা হচ্ছে দুটো দলের মধ্যে রাজনৈতিক তরজা। কিন্তু আমি একটা ব্যাপারে বেশ আশ্চর্য বোধ করলাম, মোদীর ভাষণে আবার বলছি সেই মমতা সরকারের নামটা উঠে এলো না। তিনি কৌশলের সঙ্গে সেই নির্মম সরকার বলে গেলেন। মুখ্যমন্ত্রীকে সরাসরি বিঁধলেন না। অভিষেককে তো বিঁধতে পারবেনই না, আপনারা সবাই জানেন। কি করে বিঁধবেন? এখন বিদেশে গেছেন, দেশের হয়েই গিয়েছেন। আইনমন্ত্রী, তার দলের আইনমন্ত্রী কিরেন রিজিজু মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করে বলেছেন, আপনারা যাকে পাঠাবেন তাকেই আমরা নিয়ে যাব। ভ্রাতুষ্পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন, কাজেই অভিষেকের নামও তিনি নিতে পারবেন না। তাহলে শুভেন্দুর সুরে তো সুর মিলল না, হাতে থাকলো পেন্সিল। হিন্দুত্ববাদের তাস যাকে বলি আমরা, হিন্দুত্ববাদের তাস মানে কি? মানে হচ্ছে ডিভাইড এন্ড রুল, ডিভাইড এন্ড রুল, চিরায়ত পন্থা, সেই পন্থা। ডিভাইড করো এন্ড রুল করো, হিন্দু মুসলিম ভাগ করে দাও, রুল করো, সংখ্যাগুরু সংখ্যালঘু ভাগ করে দাও, রুল করো, এইটুকুই।
কিন্তু শুধু এইটুকু কি আমাদের পাওনা ছিল? আলিপুরদুয়ারের মানুষের কি শুধু এইটুকু পাওনা ছিল? তারা তো অনেক কিছু আশা করেছিল, ভেবেছিল। পশ্চিমবঙ্গ অনেক কিছু ভেবেছিল। শুধু তিনি বলে গেলেন এই রাজ্যের যে সরকার আছে তার বিরোধিতার জন্য কিছু হচ্ছে না, বাংলা পাচ্ছে না। যদি কখনো এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলে যান, যদি বিজেপি সেখানে আসে, তখন আবার ডাবল ইঞ্জিনের সরকার আমরা দেখতে পাবো। এটা তো কোনো কথা হলো না প্রধানমন্ত্রী। আপনি তো দেশের প্রধানমন্ত্রী, আপনি তো একটু ভাববেন যে যে সমস্ত যোগ্য ছেলেরা চাকরি পেত, চাকরি পেল না, তারা কি করবে? তারা তো দেখা করতে পারলো না। আপনি তো কিছু বললেন না, কিচ্ছু বললেন না। যে সমস্ত 100 দিনের কাজ যারা করত, যে সমস্ত লোকেরা করে খেত, প্রকৃতই যারা টাকার জন্য অভাবে খেতে পাচ্ছে না, তাদের জন্য কিছু বললেন না, করলেন না। আপনি তো কিছুই করলেন না। অন্তত একটু বলে দিতে পারতেন। শুকনো কথায় চিঁড়ে ভেজে না, এটা আমরা জানি, তবুও না, কথার একটা মূল্য আছে স্যার। প্রধানমন্ত্রীজি আপনি এলেন, বাংলার মন ভুলল না। আজকে এইটুকু বলেই আমি শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকবেন সবাই। আর এই যেটা বললাম প্রথমেই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।